আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে আপন গৃহে সুস্থ আছো আল্লাহর রহমতে, এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া এই করোনা মহামারীর সময়ে আমরা ঘরের বাইরে যাব না। যদিও যেতে হয় তবুও প্রপার হাইজিন মেনটেন করে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আমরা প্রয়োজনীয় কাজ সেরে দ্রুত আবার ঘরে ফিরব, এই প্রত্যাশা তোমাদের কাছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্র। আজকের ক্লাসটা মূলত উচ্চ মাধ্যমিকের তোমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্যে। তোমরা নিশ্চয়ই তোমাদের বাংলা ব্যাকরণে দেখেছ দ্বিতীয় পত্রের যেভাবে সাজানো আছে সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এই কয়টি স্তর বিন্যাসেই সাজানো আছে বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা উচ্চারণের নিয়ম, এই বাংলা উচ্চারণের নিয়মে 5 নাম্বার আমার কাছে বোর্ড প্রশ্নপত্র আছে। এই প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম থেকে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হবে। এই প্রশ্নটির মান 5। এখানে অথবা দিয়ে থাকবে, দুটো প্রশ্ন উত্তর করতে হবে একটি। উচ্চারণের নিয়ম অথবা 5টি শব্দ থাকবে, এর উচ্চারণ লিখতে হবে। 5টি শব্দ দেওয়া থাকবে, 5-এর অধিক শব্দ দেওয়া থাকবে, কিন্তু 5টি শব্দের উচ্চারণ লিখতে হবে। ভালো করে বুঝে নাও। উচ্চারণের নিয়ম অথবা শব্দের উচ্চারণ লেখো, এইটের 5 মার্কস। আজকে আমরা যেটি তোমাদের জন্য পড়ব সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম। এই উচ্চারণের নিয়মে মধ্যে আছে অধ্বনি উচ্চারণের নিয়ম, জফলা উচ্চারণের নিয়ম, মফলা উচ্চারণের নিয়ম। এরকম আমরা 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের মধ্য থেকেই আশা করছি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হবে। তো আজকে এই উচ্চারণের নিয়ম থেকে তোমাদের জন্য আমি যেটি নির্ধারণ করেছি সেটি হলো 1 নাম্বার অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। তোমাদের ব্যাকরণ বইতে দেওয়া আছে, তো ব্যাকরণ বইতে একটু দীর্ঘ পরিসরে বিস্তারিতভাবে দেওয়া আছে, যেটি শুনে হয়তো তোমাদের মধ্যে কিছুটা বোঝার কষ্ট হতে পারে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এই বিভ্রান্তির নিরসনের জন্য আমি তোমাদের উপযোগী করে সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি আমার এই ভিডিওটাকে সুন্দর করে ঠান্ডা মাথায় খাতা কলম সামনে নিয়ে বসে বসে শোনো এবং লেখো, তাহলে এইটুকুই যথেষ্ট তোমাদের এই 5 মার্কসের জন্য। অধ্বনি উচ্চারণের নিয়ম, অধ্বনিকে আমরা 2 রকমভাবে উচ্চারণ করি। একটা হলো বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, যেখানে অটা অ হিসাবে উচ্চারিত হয়। আরেকটি হলো সংবৃত বা ওর মতো উচ্চারণ। যেটি আগে বললাম বিবৃত, সেটি হতে পারে অমর, কিন্তু যেটি সংবৃত বা অধ্বনির মতো সেটি অভিপ্রায়, অধ্যক্ষ, এই ধরনের। তো কেন অভিপ্রায়টা ওর মতো হলো, কেন অধ্যক্ষটা ওর মতো হলো, এটি আমাদেরকে বিশ্লেষণের অবকাশ রাখে।
কোন কারণ আসার কারণে যেই স্বাভাবিক অ হয়ে গেল ওর মতো, আমরা সেই কারণটাই খুঁজে বের করব। স্বাভাবিক অ হয়ে গেল ওর মতো উচ্চারণ, কি কি নিয়মের প্রেক্ষিতে স্বাভাবিক অ একটু শুনতে ওর মতো মনে হচ্ছে, এই কারণগুলো আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। অকে ওর মতো শোনার 5টি কারণ আছে। এই 5টি নিয়ম, এটি কি বলা হয় আদ্য অ। আদ্য অ মানে কোনো শব্দের শুরুতে যদি অ থাকে, স্বরে অ, তাহলে শুরুতে অকে বলা হয় আদ্য অ। তো 1 নম্বর নিয়ম, আদ্য অ এর পরে রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ থাকলে সেই অ এর উচ্চারণ উ এর মতো হবে। আবারও বুঝো, আদ্য অ এর পরে যদি রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ এই কয়টি বর্ণ পাওয়া যায়, তাহলে সেই অ এর উচ্চারণ উ এর মতো হবে। যেমন অভিপ্রায়, সেটি হয়ে যায় অভিপ্রায়। তেমনি আরো উদাহরণ দেওয়া যেতে পারে, অনুমান হয়ে যায় অনুমান, স্বরে অ দন্ত নয় হ্রস্ব উ, অনু সেটি হয়ে যাচ্ছে ও দন্ত নয় হ্রস্ব উ, অনুমান। অভিধান হয়ে যাচ্ছে অভিধান। অনুকূল হয়ে যাচ্ছে অনুকূল। এই আদ্য অর পরে হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ থাকার কারণে। আরেকটি নিয়ম, আদ্য অ এর পরে ধ্বনিতে রিকার থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে। আবার বলি, আদ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ উ এর মতো হবে। উদাহরণ নিয়ে নাও, মসৃণ, এই রিকার, মর পরে দন্ত শয়ে রিকার, মসৃণ, এই রির কারণে এটি হয়ে যাচ্ছে ময় ওকার দন্ত স হসন, তারপরে দন্ত শয়ে রিকার মূর্ধন্য ন, মসৃণ। যকৃৎ, যকৃৎ, এই রিকারের কারণে এটিও উচ্চারণগত হয়ে যাচ্ছে যকৃৎ। বক্তৃতা, বক্তৃতা, এই রিকারের কারণে বক্তৃতা উচ্চারণ হয়ে যাচ্ছে বক্তৃতা, এটি ও এর মতো শোনা যাচ্ছে। এরপরে 3 নাম্বার যেটি কারণ, সেটি হলো আদ্য অ এর পরের ধ্বনিতে জফলা থাকলে। আদ্য অ এর পরের ধ্বনিতে যদি থাকে জফলা, তাহলে সেই অ এর উচ্চারণ উ এর মতো হয়। তাহলে আগের দুটোতে পেলাম আমরা, একটিতে পেলাম হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বকার, দীর্ঘকার থাকে যদি, তাহলে সেটি হবে ও এর মতো। 2 নম্বরে বলা হলো যদি আদ্য অ এর পরে রিকার থাকে, তাহলে সেটি হবে ও এর মতো। এবার 3 নম্বর নিয়মে বলা হচ্ছে যে যদি জফলা থাকে, জফলা থাকলে সেই অ এর উচ্চারণটা উ এর মতো হয়। যেমন অত্যন্ত, অত্যন্ত, এটি হয়ে যাচ্ছে অত্যন্ত, ও তর হসন তয় ওকার দন্ত নয় হসন তয় ওকার, অত্যন্ত।
জ ফেলার কারণে। অধ্যক্ষ অত্যন্ত প্রয়োজনীয় একটি শব্দ, অধ্যক্ষ, ভয়ের জফালা। এই জফালার কারণে এটির উচ্চারণ অধ্যক্ষ। ও দয় হসন, ধয় ওকার, কয় হসন, ক্ষয় ওকার, অধ্যক্ষ। তেমনি গদ্য, আমরা বলি গদ্য পদ্য, আমরা কখনো বলি না গদ্য পদ্য, এরকম বলি না, আমরা বলি গদ্য পদ্য। কেন গদ্য? গ দফালা, তাহলে উচিত ছিল এটি হওয়ার গদ্য, কিন্তু গদ্য নয়, গদ্য। এটি গ, এই গ বর্ণের সঙ্গে একটি অবর্ণ সুপ্ত অবস্থায় আছে। স্বরবর্ণ গর সঙ্গে অসুপ্ত আছে। প্রতিটি বর্ণের সঙ্গে, প্রতিটি শব্দের যে বর্ণ তার সঙ্গে অ স্বরবর্ণ সুপ্ত অবস্থায় থাকে, বিরাজ করে। তো খুব করে খেয়াল করো, মনোযোগী হও, দেখো উচ্চারণ। এটি আরবিতে বলা হয় মাখরেজ। মাখরেজ যেরকম বড় কাফ, ছোট কাফ, বড় হা, ছোট হা, উচ্চারণের স্থান বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হয়। বাংলায় এই ফনেটিক্স ফনোলজির যে অধ্যায়, সেখানে এই ভাষা বিজ্ঞানীরা এটিকে সেই মাখরেজের মতো উচ্চারণের স্থান নির্দেশ করেছেন। গ, এই গর সঙ্গে একটা অ আছে। এই অর পরে এসছে জফালা, দয় জফালা। এই জফালা থাকার কারণেই এর উচ্চারণটা গোর মতো হয়ে গেল, গদ্য। তেমনি পদ্য, পর সঙ্গেও একটা স্বরে অ আছে, আর তারপরে আছে জফালা, তারপরের বর্ণের সঙ্গে জফালা। এই জফালা থাকার কারণেও সেটি হয়ে গেল পদ্য, পদ্য নয়, পদ্য। এরপরের উদাহরণে আসি আমরা। রফলাযুক্ত আদ্য অ এর উচ্চারণ উ এর মতো হয়, রফলা। এর আগে দেখলাম আমরা জফলা, এবারে রফলা। রফলাযুক্ত আদ্য অ এর উচ্চারণ উ এর মতো হয়, যেমন প্রথম, এইটা হয়ে যাচ্ছে প্রথম। রফলা প্রথম, এটি হচ্ছে প্রথম। পরে রফলা ওকার, থয় ওকার আর ম, প্রথম। প্রধান, পয় রফলা ধয়াকার দন্তান্ন, তাহলে এটি স্বাভাবিক উচ্চারণ হলে হতো প্রধান, কিন্তু না হয় হচ্ছে প্রধান। পয় রফলার কারণে এটি হয়ে গেল ও এর মতো উচ্চারণ, প্রধান। সর্বশেষ নাম্বার 5 নাম্বার যেটি নিয়ম, সেটি হলো আদ্য এর পরে যুক্ত খ। এই যুক্ত খর মধ্যে কি কি আছে? ক এবং মূর্ধন্য স। এই মিলে যুক্ত খ অথবা উ গয়, যেখানে বর্গীয় জ প্লাস ইয়, এই দুটো যুক্ত ব্যঞ্জনের কোনো একটি থাকলে সেই অ এর উচ্চারণ উ এর মতো হবে। যেমন পক্ষ, পক্ষ, এটি হচ্ছে পক্ষ। পয়কার ক, ক্ষয় উকার, পক্ষ। লক্ষ্য, ল যুক্ত খ, লক্ষ্য, এটি হয়ে যাচ্ছে লক্ষ্য। লয় ওকার, কয় হসন, ক্ষয় ওকার, লক্ষ্য। এই লক্ষ্য জফলা দিয়ে লক্ষ্য নয়, যেটি আমাদের ভিশন, যেটি উদ্দেশ্য, এই লক্ষ্য নয়, জফলা ছাড়া ল, শুধু যুক্তক্ষ, লক্ষ্য। এই একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ্য, সেই লক্ষ্যের লক্ষ্য। এবং যজ্ঞ হয়ে যাচ্ছে যোগ্য। অন্তঃ জয় ওকার, গয়ে হসন, গয়ে চন্দ্রবিন্দুর ওকার, যোগ্য। তাহলে আমরা যদি আবার পুরোটাকে একবার মনোযোগ সাথে
নিয়মটাকে বিশ্লেষণ করি, একটু সংক্ষিপ্ত সংক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমটা হলো একটি নিয়ম, সেটি হলো হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উকার, দীর্ঘ উকার আদ্য অ এর পরে এই চারটি বর্ণ যদি থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে। এরপরে বলা হচ্ছে সেই আদ্য অ এর পরে যদি রিকার থাকে, আদ্য অ এর পরের বর্ণ যদি রিকার থাকে তাহলে সেটি হবে ও এর মতো। এরপরে বলা হচ্ছে জফলা যদি থাকে, আদ্য অ এর পরে জফলা, তাহলে সেটি হবে ও এর মতো। তারপরে যদি রফলা থাকে, আদ্য অ এর পরে রফলা, তাহলেও সেটা হবে ও এর মতো। এবং সর্বশেষ বলা হচ্ছে যুক্ত খ এবং ও গয়ে যদি থাকে আদ্য অ এর পরে, তাহলেও সেটি হবে ও এর মতো উচ্চারণ। খুবই স্বাভাবিক, খুবই সহজ, খুবই সরল, জটিলতা মনে করার কোনো কারণ নাই। 5 মার্কসের জন্য এটি তোমাদের একটি পৃষ্ঠার মধ্যেই এই উত্তরটা এর সংকলন হয়ে যাবে, এক পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে। এক পৃষ্ঠাতে বড় জোর 5 থেকে 7 মিনিট সময় নেবে তোমাদের। এই 5-7 মিনিটের সময়ের ভিতরে 5 মার্কস তোমাদের একটি উত্তর 5 মার্কস কালেকশন করা হয়ে যাবে। তোমাদের বইতে প্রচলিত যে ব্যাকরণ দ্বিতীয় পত্র বইগুলি তোমাদের আছে, সেই বইতে হয়তো এগুলি একটি বৃহৎ পরিসরে দেওয়া আছে, যা দেখলে তোমাদের মধ্যে একটু দুশ্চিন্তার উদ্বেগ হতে পারে যে এই এত বড় 5 মার্কসের জন্য কিভাবে আমরা আয়ত্ত করব, কিভাবে আমরা এটাকে দখলে নিয়ে আসবো ইত্যাকার মনের মধ্যে দুশ্চিন্তা হতে পারে, ভাবনা হতে পারে। সেই ভাবনার অবসান কল্পে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত করেছি। এই 5টি নিয়ম যদি তোমরা সংক্ষিপ্ত আকারে মনে রাখার চেষ্টা করো তাহলেই 5 মার্কস অনায়াসই পেয়ে যাবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো প্রশ্নের সমাধান নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।